দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। থাকতে হবে 3 দিনের আইসোলেশনে। রাজনৈতিক ব্যক্তিবর্গের দখলে বিসিবির গুরুত্বপূর্ণ পদ, ক্রিকেট উন্নয়নে নেই কোনো পরিকল্পনা, বললেন ক্রীড়া সংগঠক তানভীর মাঝার তান্না। নষ্ট হচ্ছে দেশের ক্রিকেট কাঠামো। এবং কাল শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। হোম ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে শিরোপা জয়ের স্বপ্ন বাংলাদেশের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ক্রিকেট, 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় ভোর 5টায় অকল্যান্ডে পৌঁছে মুমিনুল বাহিনী, পরে সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে ক্রাইস্ট চার্চে যায় তারা। নিউজিল্যান্ড সরকারের নির্ধারিত একটি আইসোলেশন সেন্টার আপাতত 7 দিন কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। এর মাঝে প্রথম 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে তাদের, পরের 4 দিন আইসোলেশন সেন্টারে থাকতে হলেও কমে আসবে বিধিনিষেধ। এরপর কোভিড পরীক্ষায় নেগেটিভ আসা সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। সফরের আনুষ্ঠানিকতা শুরুর আগে এবার 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি ম্যাচ নিজেদের মধ্যে খেললেও অন্যটিতে প্রতিপক্ষ হিসেবে ব্ল্যাক ক্যাপদের একটি দলকে পাবে তারা। আগামী বছরের প্রথম দিন থেকে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। করোনা মহামারীর মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ওশেনিয়া গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে গিয়েছিল মুশফিক লিটনরা। রাজনৈতিক ব্যক্তিবর্গের আচ্ছাদনে মোড়ানো বিসিবির গুরুত্বপূর্ণ পদ। ক্রিকেটের উন্নতি নিয়ে কোনো পরিকল্পনা নেই তাদের। বছরের পর বছর পদ আটকে তারা দেশের ক্রিকেট কাঠামো নষ্ট করছেন বলে মন্তব্য করেছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাঝার তান্না। পাকিস্তানের সঙ্গে সিরিজ হারে ডমিঙ্গোর অধীনস্থ কোচিং প্যানেল ও নির্বাচকদের দায় নিতে হবে বলে মনে করেন এই দক্ষ ক্রীড়া সংগঠক। 2002 সালে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 87 রানে অল আউট হয় বাংলাদেশ। 19 বছর পরও আবারও সেই 87 রানের লজ্জা, যা ঘরের মাটিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। যে স্থানে বাংলাদেশের ক্রিকেট রেখে গিয়েছিল বাসার পাইলটরা, 19 বছর পরও যেন সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। দেশের ক্রিকেট কাঠামোর সবগুলো স্তর পরিচর্যা শূন্য, যার দরুন 3 ফরম্যাটে এলোমেলো বাংলাদেশ ক্রিকেট দল। যাদের পরিকল্পনা করতে হবে এগুলো নিয়ে সেই ক্রিকেট কর্তাদের অনেকেই বিভিন্ন দলে রাজনীতি নিয়ে ব্যস্ত। ক্রিকেট বোর্ডে নাকি তাদের মন নেই, শুধু চেয়ার আঁকড়ে ধরে আছেন বলে মন্তব্য করেছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাঝার তান্না। পলিটিক্যাল লোকরা ঢুকবে কেন স্পোর্টসে? হোয়াট ইজ দেয়ার প্রবলেম? তারা যাক পলিটিক্স করুক, স্পোর্টসটা প্লেয়ারদেরকে ছেড়ে দেখ, প্লেয়ারদের যারা অর্গানাইজেশন তাদের ক্লাব চালায় তাদেরকে ছেড়ে দেখ। Why they are jumping into this? এটা is a very wrong thing, and এটা somehow the other এটার থেকে বেরোতেই হবে। কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো ও তার অধীনস্থ কোচিং প্যানেলকে কাঠগড়ায় ওঠালেন। উইকেট কন্ডিশন আর টেকনিক নিয়ে নাকি বাড়তি কোনো পরিশ্রমই করেন না এই দক্ষিণ আফ্রিকান, যার দরুন ম্যাচ বাই ম্যাচ খারাপ খেলার প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ। He cannot read the pitch, he cannot do proper selection, কে কখন বোলিং করবে, সিলেকশন ফ্যালাসি, প্লেয়ারদেরকে খেলানোর ফ্যালাসি, কোচিং ফ্যালাসি, এগুলো দে হ্যাভ টু সলভ। কি করে হবে এই বাজে অবস্থা থেকে উত্তরণ? এই দক্ষ সংগঠক বাতলে দিলেন, তৃণমূল থেকেই করতে হবে নতুন করে শুরু। গেন ব্যাক টু স্কুল ক্রিকেট। স্কুল ক্রিকেটটার উপর বেশি প্রেশার দিতে হবে। জুনিয়র ক্রিকেট কোচেস বাইরের থেকে আনতে হবে। নট এনাফ বিকজ দে আর প্লেয়িং 20 ওভার্স ম্যাচ। টেস্ট ম্যাচ পা যেতে হবে বলের লাইনে। ইউ হ্যাভ টু সি দ্য সুইং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বাউন্সার। এখনই যদি আমাদের ক্রিকেট কর্তারা সচেতন না হয়, তবে বাংলাদেশের ক্রিকেট জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো হতে বেশি দেরি নেই বলে আশঙ্কা তান্নার। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতায় টনক নড়েছে নির্বাচকদেরও। পুরো কাঠামোকে ঢেলে সাজাতে বিসিবির কাছে আলাদা পরিকল্পনা পাঠিয়েছে নান্নু বাশার রাজ্জাকের নির্বাচক প্যানেল। আগামী 2 বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলে বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের অভাব অনুভব করবেন তিনি, তবুও আশাবাদী ইতিবাচক পারফরমেন্স উপহার দেবে টিম টাইগার্স। কথা বলেন সাম্প্রতিক সময় নির্বাচকদের নিয়ে হয়ে যাওয়া নানা সমালোচনারও।
টেস্ট কিংবা টি-20 স্বস্তি নেই বাংলার ক্রিকেটে। ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে চলছে সমালোচনা, আলোচনা হচ্ছে নির্বাচকদের দল গঠনের প্রক্রিয়া নিয়েও। সব মিলিয়ে যেন চোরাবালিতে ডুবে আছেন সবাই। টেস্ট স্ট্যাটাসের 21 বছরেও টেস্টলেস বাংলাদেশ। প্রত্যেক হারের পরেই যুক্তি যেন থাকে তৈরি, তবে এবার আর কোনো ঢাল নয়। ব্যর্থতা অকপটে স্বীকার করে বিসিবির কাছে এই ফরম্যাট নিয়ে নতুন পরিকল্পনা নির্বাচক প্যানেলের। আমরা নির্বাচক প্যানেলটা আমরা ফার্স্ট ক্লাস নিয়ে এখন পুরোপুরি 100% কাজ করছি, এটাকে কেমনে ডেভেলপ করা যায় এবং কোন জায়গাটা দিয়ে ইমপ্রুভ করা যায়। তো আমি আশা করছি যে প্ল্যানগুলি আমরা দিয়ে যাচ্ছি, আমরা থাকি আর না থাকি, আশা করছি যে এই প্ল্যানগুলিতে আগলে 2 বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে একটা ভালো কিছু দেখতে পাবো। নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনা যেন নিত্যর সঙ্গে নান্নু বাসার প্যানেলের। এ বিষয়েও কথা বললেন খোলামেলা। সফলতা ব্যর্থতা থাকবে, একটা জার্নিতে অনেক কিছুই থাকে। জায়গাটা এমন একটা জায়গা, আপনি কিন্তু সবাইকে খুশি করাটা ডিফিকাল্ট। আপনার অনেকগুলি খেলোয়াড় কিন্তু খেলে, এর মাঝে কিন্তু কিছু খেলোয়াড়কে বেছে নিতে হয় দেশের জন্য। সবসময় সিলেকশন প্যানেল আপনার সাজেস্ট করতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশনটা মাঠে 11 কে খেলবে কোচ অ্যান্ড ক্যাপ্টেন ডিসিশন নেয়। এটা নিয়েও কিন্তু নির্বাচকদের আপনার দোষ দেওয়া হয়। সব ডিসিশন যে আপনার 100% কারেক্ট হোক, ম্যাচ জিতলে কিন্তু 100% কারেক্ট, ম্যাচ যখন হারে তখনই কিন্তু সমালোচনাটা শুরু হয়। তবে ব্যর্থতায় যে নতুন দিনের সন্ধান দেয়, নান্নু আশাবাদী এই বাধা ঠিকই উতরে যাবে টিম টাইগার। তাকিয়ে আছেন কিউই সিরিজের দিকে। আগামী বছর থেকে সাকিবকে নিয়মিত পাবেন বলেই বিশ্বাস তার। টেস্ট ম্যাচটা শেষ করে নিউজিল্যান্ডের কিছু সময় পাচ্ছে ভালো কিছু প্র্যাকটিস করার জন্য, কিছু প্র্যাকটিস ম্যাচও খেলবে। তো সেই হিসাবে আমি মনে করি যে নিউজিল্যান্ডে অবশ্যই একটা আশার দিক আছে যে এখানে লং রেভলিউশন 2টা টেস্ট ম্যাচ খেলে গিয়েছে। আমাদের সেরা খেলোয়াড়কে আমরা সবসময় চাই। পারিবারিক কারণেও যেহেতু ছুটি নিয়েছে, এটাও আপনাকে দেখতে হবে। সামনের সিরিজগুলি থেকে ওকে রেগুলার যদি আমরা পাই, আমাদের দলও পুরোপুরি 100% কনফিডেন্ট হবে। চলতি মাসের 31 তারিখ শেষ হচ্ছে নান্নু বাসার রাজ্জাক নির্বাচক প্যানেলের মেয়াদ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের খবর, ভারতের বিপক্ষে জয় আসন্ন এশিয়া কাপে যুবাদের আত্মবিশ্বাস যোগাবে, এমনটাই মনে করেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। টিম হিসেবে ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে বিশ্বকাপেও সাফল্য ধরে রাখা সম্ভব বলে বিশ্বাস এই নির্বাচকের। ভারত অনূর্ধ্ব-19 দলকে হারিয়ে গেল বুধবার দেশে ফেরে বাংলার যুবারা। কলকাতায় দলগত পারফরমেন্স উপহার দিয়ে ত্রিদেশীয় সিরিজ জয় করায় রকিবুল বাহিনীর চোখে মুখে ছিল রাজ্যের স্বস্তি। প্রতিটি ম্যাচেই আশা জাগা নিয়ে পারফর্ম করে দলের জয়ে ভূমিকা রাখেন আইচমোল্লা, ফাহিম, ইফতেখাররা। যুবদের এমন সাফল্যে উচ্ছ্বসিত দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। ক্রিকেটাররা ফর্মে থাকায় স্বস্তি দিচ্ছে শিপনকে, তাই তো ভারতের বিপক্ষে জয় আসন্ন এশিয়া কাপে যুবদের আত্মবিশ্বাস যোগাবে। ভারতের বিপক্ষে জয় আমাদের জন্য দারুণ একটা ইতিবাচক দিক। আমরা সত্যি কথা বলতে গেলে আমরা এখন বিশেষ সবার সাথে খেলতে প্রস্তুত, ওই আত্মবিশ্বাসটা আমাদের আছে এখন। আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাকিবুল এবং সাকিবকে সময়মতো দলে ফিরে পাওয়া, যেটা আমাদের বোলিং গ্রুপকে অনেক বেশি স্ট্রং করে দিয়েছে। সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগার যুবারা। যদিও শ্রীলঙ্কা সফরে লড়াই করেও লঙ্কানদের কাছে সিরিজ হারের আক্ষেপে পড়ায় রকিবুলদের। তবে সম্প্রতি যুবাদের ম্যাচ জেতার ধারাবাহিকতা বজায় থাকাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাজ্জাদ আহমেদ শিপন। আমাদের সাথে রিসেন্ট 2টা সিরিজে আমাদের ব্যাটিংটাও আস্তে আস্তে ভালো হচ্ছে। কিছু কিছু ব্যাটসম্যান আমাদের যারা রান করছিল না এখন রানে ফিরেছে, এটা খুবই একটা ইতিবাচক দিক। আমাদের অধিনায়ক রাকিবুল দারুণ নেতৃত্ব দিয়েছে সিরিজগুলিতে। সে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং প্লেয়ারদের কাছ থেকে বেস্টটা বের করে নিয়ে আসতে পারে, এই ক্যাপাবিলিটি তার আছে। আমাদের কাজ হচ্ছে মূলত প্রতি ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করা এবং ভালো পারফর্ম করা। আমাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে, আমি কারোর নাম নিচ্ছি না। অ্যাজ এ গ্রুপ তারা যদি সবাই একসাথে জড়িয়ে উঠতে পারে, আমাদের আসলে দারুণ এবার সুযোগ আছে। এশিয়া কাপ খেলতে আগামী 20 ডিসেম্বর আরব আমিরাত যাবে যুবারা। 23 ডিসেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। শেখ দীপু, সময় সংবাদ, ঢাকা। অন্যদের ব্যর্থতায় নয়, বরং নিজের যোগ্যতায় জাতীয় দলে ফেরার লক্ষ্য টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের। ইনজুরি থেকে ফিরে এবার রাঙাতে চান আসন্ন বিসিএল। বললেন আলাদা পরিকল্পনা আছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল নিয়েও। বিজয় দৌড়াচ্ছেন, জাতীয় দলের গন্তব্য অজানা। আপাতত দৌড়টা ওই বিসিএলকে ঘিরেই।
অভিষেকটা তার 2012 সালে। ওপেনিংয়ে তাকে ধরা হয়েছিল তামিমের যোগ্য পার্টনার, কিন্তু 9 বছরের ক্যারিয়ারে এখনও থিতু হওয়া তো দূরের কথা, নিয়মিত ছিলেন না নির্বাচকদের রাডারেও। তবে সাম্প্রতিক সময়ে টপ অর্ডারদের টানা ব্যর্থতায় আবারও আলোচনায় এই ডানহাতি। তবে কারো পরিবর্তে নয়, ফেরার লক্ষ্য নিজের যোগ্যতায়। আমরা প্রতিটা প্লেয়ারই যারা এক্সপেরিয়েন্স বা খেলছি, খেলার মধ্যে আছি, ভালো খেলছি, বা সবাই চাবে ন্যাশনাল টিমের জার্সি গায়ে মাঠে নামতে, এটা সবাই চাই। তো আমরা অবশ্যই আশাবাদী সবসময়, আমাদের চিন্তাভাবনাটা, প্রিপারেশনটা সবসময় এরকমই থাকে ব্যাক অফ মাইন্ডে, যে ন্যাশনাল টিমে এই নয় সুযোগ আসলো আর কখন ভালো খেলবো। ভালো তো লম্বা সময় ধরেই করছি, তো কাউকে খারাপ করার পরে আমাকে সুযোগ পেতে হবে এরকম না। তো ভালো নিজে খেলে আসলে বাংলাদেশ টিমে সুযোগ পেতে চাই। কিন্তু সেই পথটা যে মসৃণ নয় সেটা ভালোই জানা তার। ওসব নিয়ে নাকি ভাবেনও না। 4 টেস্ট, 38 ওয়ানডে আর 13 টি-20-র ক্যারিয়ারটা করতে চান আরও লম্বা। তবুও সবই ছেড়ে দিয়েছেন নির্বাচকদের ওপর। যখনই যেই ফরম্যাট খেলা হতো ওইটাকে অনেক বেশি এনজয় করতাম। তো যখন বিপিএল আসলো তখন আমি তো বিপিএলে ভালো খেলার কারণে আমি সবার কাছে হয়ে গেলাম মারমুখী ব্যাটসম্যান, এরকম টাইপের একজন ব্যাটসম্যান হয়ে গেছি। বাট ওভারঅল আমি চাই যে যেই ফর্মে যেরকম খেলা হয় আমি ওই রকম যেন খেলতে পারি। মানে টেস্টে যদি আমার এমন মনে হয় 200 বলে আমাকে 5-10 রান করতে হবে, সেটাও যেন আমি পারি। আবার 10 বলে যেন 30 রান করতে হবে, সেটাও যেন পারি। তো এরকমভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি ছোটোবেলা থেকে। শো করতে পারিনি বা পারছি, এটা আলাদা বিষয়। আর এখন তো সম্পূর্ণ সিলেক্টরদের ব্যাপার, বিসিবির ব্যাপার যে আমাদেরকে সুযোগ দিবে কি না, তাছাড়া আলাদা কিছু না। আমি ভালো খেলার চেষ্টা করব, যতদিন ক্রিকেটকে জানে প্রাণে ভালোবাসি, ততদিন পর্যন্ত বেঁচে আছি আর কি, ততদিন ক্রিকেট ভালো খেলার চেষ্টা করব। আর এর বাদবাকিটুকু আসলে বিসিবির উপরে ছেড়ে দিতে হবে, তারা ভালো বুঝবেন। জানুয়ারিতে শুরু হচ্ছে টি-20-র ধুমধারাক্কার টুর্নামেন্ট বিপিএল। এবার আগের ফরম্যাটে ফেরত যাওয়ায় উচ্ছ্বাসটা একটু বেশি ছুঁয়েই গেল বিজয়কে। সামনে বিপিএলে তো অবশ্যই এবার অনেক বেশি এক্সাইটমেন্ট হবে, কারণ অনেক দিন পরে বিপিএল তার আগের আসরে ফেরত আসছে। অবশ্যই এখানে ফ্র্যাঞ্চাইজি গেম সবাই দেখে, লাইভ খেলা হচ্ছে। তো অবশ্যই এখানে ভালো করতে পারলে ন্যাশনাল টিমের অনেক হাইলাইটস হওয়া যায়। তো আশা করি এবার বিপিএলটা মনোযোগ দিয়ে খেলবো। এবারও বিসিএলে বিসিবি সাউথ জোনের হয়ে খেলবেন এনামুল হক বিজয়। রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর আরও 20 কোটি টাকা অনুদানের ঘোষণা খেলোয়াড়দের মাঝে আস্থার জায়গা তৈরি করবে, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ থেকে উঠে আসা সেরা খেলোয়াড়দের একটাই স্বপ্ন, নিজেদের প্রস্তুত করে আগামীতে তারা খেলতে চান জাতীয় দলের হয়ে। এদিকে এই টুর্নামেন্ট থেকে পাওয়া সেরা ফুটবলারদের দেয়া হবে বিদেশে প্রশিক্ষণ। উৎসব মুখর গ্যালারিতে আগামীর ভবিষ্যৎ কিশোর কিশোরীরা, যারা কিনা খেলাধুলার মাধ্যমে সফলতা বয়ে এনে দেশকে নিয়ে যেতে চায় সামনের দিকে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফাইনালে ময়মনসিংহ বিভাগকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। এই প্রতিযোগিতা থেকে উঠে আসা সেরা খেলোয়াড়দের স্বপ্নটাও আকাশচুম্বী, নিজেদের প্রস্তুত করে আগামীতে তারা খেলতে চান জাতীয় দলে। ভাবতে পারি না যে আজকের ফাইনালে আমি ম্যান অফ দ্য ম্যাচ হব। আমার খুব আশা ছিল যে আমি ম্যান অফ দ্য ম্যাচের টুপিটা নিব। আমাদের রংপুরে সবাই তাক লাগিয়েছে যে আমরা আজকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রংপুরে ফিরবো। অনেক স্ট্রং, বাট আমাদের কোচ পরিকল্পনা করছিল, আমরা ওদের সঙ্গে দীর্ঘদিন খেলছি, আমরা জানি ওরা কেমন খেলে, বাট তারপরে অনেক ভালো ছিল। সো আমাদের জিতছে, এটা আমাদের সব কোচের পালা। মিলন খান রাজ, উনি আমাদের প্রশিক্ষণ করান, ওনাকে অনেক ধন্যবাদ। এর আগে একই ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল বালক অনূর্ধ্ব 17 ফাইনালে মুখোমুখি হয় সিলেট ও রাজশাহী বিভাগ। নির্ধারিত 90 মিনিটে এক সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে 3-1 ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। টুর্নামেন্ট সেরারা একদিন জাতীয় দলের হয়ে খেলতে স্বপ্ন বুনছেন নিজেদের মতো করে। অনেক দিন প্র্যাকটিস করছিলাম, আর আগে তো আমরা প্র্যাকটিস করে নেই। আগে আসলো বাসায় কোনো প্র্যাকটিস করার সুযোগ পাইনি। একটা সুযোগ পাইলাম, সুমন ভাই একাডেমি যায়, আমি প্র্যাকটিস করি সব প্রতিদিন। এই কারণে আমি উপরে আইতে পারছি। এর ভিতরে অনেক আনন্দ, আজকে এই পর্যায়ে আমি আইতে পারছি, আগে তো আইতে পারিনি। এদিকে খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন মাঠে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনে প্রধানমন্ত্রী আরো 20 কোটি টাকা অনুদানের ঘোষণা খেলোয়াড়দের মাঝে আস্থার জায়গা তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এর আগে আমাদের করোনাকালীন সময়েও আমাদের অসহায় যারা খেলোয়াড় বিভিন্নভাবে অসুস্থ হয়ে থাকে, চিকিৎসা করাতে পারে না, বিভিন্নভাবে ইনজুর হয়, তাদেরকে সহায়তার জন্য 10 কোটি টাকা সিড মানি তিনি দিয়েছিলেন।
তো এইবার মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে তিনি আরও 20 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এটি আমি মনে করি আমরা কখনো কল্পনাও করি নাই যে এত টাকা তিনি আজকে আসলে আমাদেরকে এই উপহারটি দিবেন। এই টুর্নামেন্ট থেকে উঠে আসা সেরা ফুটবলারদের দেয়া হবে বিদেশে প্রশিক্ষণ, সেজন্য প্রস্তুতিও সারছে ব্রাজিল এম্বাসি। People in Brazil wanted even to hire the kids because they were so talented. আমরা দারুণ আশাবাদী। গেল বছর 4 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ব্রাজিলে, এবার 5টি ক্লাবের সাথে কথা চলছে। 2 বিভাগের অন্তত 11 জন করে ফুটবলার পাঠানোর ব্যবস্থা করা হবে। Work together. There are I know at least 5 teams. প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পুরস্কার হিসেবে পেয়েছে 3 লাখ টাকা। দীপু, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের শিরোপা জিততে চায় বাংলাদেশ। হোম ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে কাজটা সহজ করতে চান কোচ গোলাম রব্বানী ছোটন। আসরের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। নিজেদের সেরাটা দিয়ে খেলার প্রত্যয় আখি মারিয়া মান্ডাদের। রূপনা চাকমা গোলকিপার, ইয়াসমিন আক্তার গোলকিপার, ইতি রানী ডিফেন্ডার, আখি খাতুন ডিফেন্ডার, শামসুন নাহার জুনিয়র ডিফেন্ডার, আনাই মগিনী ডিফেন্ডার, নাসরিন আক্তার ডিফেন্ডার। উজবেকিস্তানে যে খেলেছে সেখানে আমরা শক্তিশালী টিমের সাথে আমরা ম্যাচগুলো খেলেছি, ওখানে তাদের একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে এবং এই টিমের বেশ কিছু প্লেয়ার আপনার অনূর্ধ্ব-19 দলে আছে। হার্ডওয়ার্ক করছি আমরা 11 তারিখ, শুধু 11 তারিখ না, আমরা প্রতিটা ম্যাচই আমরা ভালো খেলবো। আর এইচ লেভেলে যে আমাদের ধারাবাহিকতা আর কি, সেগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে ফুটবল ফেডারেশনে আছেন রিপোর্টার ইশতিয়াক দীপু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দীপু। সাজিদ, এই মুহূর্তে রয়েছি বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রথমবারের মতো ঢাকায় কাল থেকে শুরু হবে অনূর্ধ্ব-19 জাতীয় নারী ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ। দিনের প্রথম ম্যাচে কালকে মুখোমুখি হবে ভুটান এবং শ্রীলঙ্কা, অর্থাৎ ভুটান এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে কিন্তু শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-19 জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ। তো সব মিলে যদি আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ দলের কালকে প্রথম ম্যাচ, তাদের প্রতিপক্ষ হচ্ছে নেপাল, এবং নেপালের বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে আজ সকাল 10টায় আর্টিফিশিয়াল টার্ফে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা কিন্তু অনুশীলন করেছেন। আমরা সকালেই দেখতে পেয়েছি কোচ গোলাম রব্বানী ছোটন এবং টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির অধীনে মারিয়া মান্ডা তারা কিন্তু প্র্যাকটিস করেছেন, এবং আমরা ফুটবলারদের সব বিভাগেই কিন্তু দেখেছি যে জোর দিতে দেখেছি পল স্মলি এবং গোলাম রব্বানী ছোটনকে। তো 1 ঘন্টা ব্যাপী তারা এই আর্টিফিশিয়াল টার্ফে কালকের ম্যাচকে সামনে রেখে তারা অনুশীলন করেছে, এবং অনুশীলনে কিন্তু সবাইকে কিন্তু খুব কনফিডেন্ট দেখা গিয়েছে। এবং অনুশীলনের পর তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে। নীলুফার ইসমাইল নীলা এবং মনিকা চাকমা তারা জানিয়েছে যে জয় দিয়ে তারা আসর শুরু করতে চায়, এবং তাদের তাদের চাওয়া যে বাংলাদেশ দল দলগত পারফরমেন্স করে এবারে ঘরের মাঠে যেহেতু প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ, এই সাফ চ্যাম্পিয়নশিপ তারা জিততে চাইবে। এবং কমলাপুর টার্ফে কিন্তু নেপাল প্র্যাকটিস করেছে 11টা 15 থেকে 12টা 15 পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের এবারে শিরোপার চোখ এই সাফ আন্তর্জাতিক নারী চ্যাম্পিয়নশিপে। এই ছিল সবশেষ বাফুফে থেকে আমার কাছে। সাজিদ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাফুফে থেকে, বলছিলেন ইশতিয়াক দীপু। কাল শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ, তার সবশেষ খবর। স্বাধীনতা কাপ ফুটবলের খবর। আজ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে বিকেল 5:15টায় ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর মুখোমুখি হবে সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনী। আর রাত 8টায় দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচ দুটির ভেন্যু কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়াম। এবারের মৌসুমে শুরু থেকে দুর্দান্ত ফুটবল খেলছে আবাহনী। দলে একঝাঁক নতুন ফুটবলার এনে ইতিমধ্যে চমক দিয়েছে আকাশে নীল শিবির। বিশেষ করে কলিন ড্রেস এবং ব্রাজিলিয়ান 2 ফুটবলারের পায়ের ঝলক মুগ্ধ করেছে সমর্থকদের। তাদের দলীয় নৈপুণ্যে ভর করেই শেষ আটে উঠেছে ধানমন্ডি জায়ান্টরা। প্রতিপক্ষ হিসেবে সেনাবাহিনীকে সমীহ করতে হচ্ছে আবাহনীকে। নতুন হিসেবে খেলতে এসে ভালোই মুনশিয়ানা দেখিয়েছে দলটি। একই অবস্থা স্বাধীনতা ক্রীড়া সংঘেরও। প্রথমবার বিপিএলের সুযোগ পাওয়ায় দারুণ উজ্জীবিত দলের ফুটবলাররা। সাইফকে সমানে সমানে টক্কর দিতে প্রস্তুত তারা। গাজীপুরে অনুষ্ঠিত হলো 25 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, যাতে অংশ নেন
দেশ বিদেশের 300 দৌড়বিদ। আয়োজকরা বলছেন স্বাস্থ্য সচেতনতা এবং সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণেই তাদের এমন উদ্যোগ। জুনায়েদ রুবেলের ক্যামেরায় রাজিবুল হাসানের রিপোর্ট। বিজয়ের মাস, হাতে লাল সবুজের পতাকা। এই তো এক বাংলাদেশ যেখানে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলার শপথ প্রতিটি অন্তরে। হাতে হাত, পায়ে পা মিলিয়ে স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সুশৃঙ্খল জাতি গঠনে তাদের এমন প্রচেষ্টা। শুক্রবার ভোরের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভুরুলিয়ায় অনুষ্ঠিত হলো গাজীপুর 25 কিলোমিটার ম্যারাথন। আব্দুল মজিদ স্কুল থেকে পাজুলিয়া দৃষ্টিনন্দন সড়কে 10 ও 25 কিলোমিটার ক্যাটাগরিতে চলে প্রতিযোগিতা। এতে বিদেশি সহ 300 নারী পুরুষ অংশ নেন। তারা বলছেন আয়োজনের নানা গুরুত্বের কথা। এই ইভেন্টে আজকে আমি 10 কিলোমিটারে অংশগ্রহণ করেছি। আমি 10 কিলোমিটারে আজকে চ্যাম্পিয়ন হয়েছি। সো ম্যারাথনটা আসলে আমাদের জন্য খুবই দরকার, মানে রানিংটা, এবং বাংলাদেশে আপনার এখন খুব ভালোভাবে এটা খুব অগ্রসর হচ্ছে। খাবারটা খাচ্ছি সেটা যেন অর্গানিক ন্যাচারাল হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রসেসড ফুডগুলো বাদ দিব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দৌড়ানোর সময় নিজের সেফটিটা খেয়াল রাখবো। যুব সমাজকে নেশার থেকে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ সকাল সকাল ঘুমতে ওঠার জন্য যে ব্যবস্থাটা করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। তরুণদের উৎসাহিত করতে রেজিস্ট্রেশন ছাড়াই 6 কিলোমিটার ইভেন্ট রাখা হয়েছিল জানিয়ে আয়োজকরা বলছেন স্বাস্থ্য সচেতনতাই মূল উদ্দেশ্য। পরিবেশ এবং সুস্বাস্থ্যের জন্য এই রানিং ট্র্যাকে মানুষ চলে আসে, একটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে সবসময় থাকে। সবার শরীরের সুস্বাস্থ্যতার জন্য আমরা এবং ভালো থাকার জন্য এই জিনিসটা করেছি। বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যারাথন শীতে পায় বাড়তি মাত্রা। এই ম্যারাথনে নারী পুরুষ চ্যাম্পিয়ন সহ 12 জনকে আর্থিক সম্মাননা দেয়া হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। থাকতে হবে 3 দিনের আইসোলেশনে। রাজনৈতিক ব্যক্তিবর্গের দখলে বিসিবির গুরুত্বপূর্ণ পদ। ক্রিকেট উন্নয়নে নেই কোনো পরিকল্পনা, বললেন ক্রীড়া সংগঠক তানভীর মাঝার তান্না। নষ্ট হচ্ছে দেশের ক্রিকেট কাঠামো। এবং কাল শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। হোম ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে শিরোপা জয়ের স্বপ্ন বাংলাদেশের। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।